বারিনবাবু বিয়ে করে মহা খুশি। এমন বউ সচরাচর পাওয়া যায় না। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি স্বভাব। এদিকে বারিনবাবুর মাথা জোড়া টাক, চোখের নিচে ভীমরুলের মতো একটা জরুল, ডবল পেরিয়ে থুতুনি এখন ট্রিপল চিনের রূপ নিয়েছে। মানে সব মিলিয়ে বেশ আনইমপ্রেসিভ চেহারা। বিয়ের পরে বারিনবাবু বুঝলেন তার স্ত্রী মল্লিকার এক অলৌকিক ক্ষমতা আছে, আর সেটা হলো মাইন্ড রিডিং। বারিনবাবুর হয়তো চা খেতে ইচ্ছে হচ্ছে, তখনই মল্লিকা চা হাতে হাজির হয়ে যাবে। বারিনবাবুর অফিসে প্রতি বুধবার ম্যানেজমেন্ট মিটিং থাকে। সেদিন তিনি ফর্মাল ড্রেসে অফিস যান। প্রতি বুধবার সকালে বারিনবাবু দেখেন তার স্ত্রী ঠিক ফর্মাল জামা আর প্যান্ট বের করে খাটের উপর সাজিয়ে রেখেছে। বারিনবাবুর বউ মল্লিকার আর একটা আশ্চর্য গুণ আছে, আর তা হলো তার কোনো রাগ নেই। তিনি কিছুতেই রাগেন না, বরং বারিনবাবু রেগে গেলে তাকে এমনভাবে বোঝান যে তার রাগ গলে জল হয়ে যায়। মল্লিকার পড়াশোনাও অগাধ, হেন কোনো বিষয় নেই যে তিনি জানেন না। এদিকে বারিনবাবু উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা করেননি। লজ্জায় তিনি তার স্ত্রীর কোয়ালিফিকেশনটাও জিজ্ঞেস করতে পারেন না। সত্যি কথা বলতে কি, বারিনবাবু স্ত্রীর সম্বন্ধে খুব বেশি জানেন না। দিল্লিতে একটা কাজে গেছিলেন। বারিনবাবু একটি ল্যাব ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং সংস্থায় কাজ করেন। তাদের মাল নিয়ে দিল্লির এই নামজাদা ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছিলেন। সেখানেই দেখা মল্লিকার সাথে। ল্যাবের একজন বৈজ্ঞানিক প্রফেসর নাইডু আলাপ করিয়ে দেন মল্লিকার সাথে। 2-3 দিন তারা দেখা করেন, আর মল্লিকার গুণে অভিভূত হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। মল্লিকাও তা গ্রহণ করেন। তারপর দিল্লির কালকাজির মন্দিরে বিয়ে করেন। বিয়ের প্রায় 2 মাস কেটে গেছে। দিব্যি আছেন বারিনবাবু। সকালে চা, ব্রেকফাস্টে ব্রেড অমলেট, লাঞ্চে রুটি আর মাছ, অফিস থেকে ফিরে কফি, চানাচুর, আর ডিনারে চিকেন স্টু সব টাইম মতো পেয়ে যান। রাতে বউ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন। বারিনবাবু রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন। মাঝে মাঝে রবীন্দ্রনাথের গানও রিকোয়েস্ট করেন, আর মল্লিকাও গেয়ে শোনান। আজ অবধি এমন কোনো গান বারিনবাবু বলতে পারেননি যেটা মল্লিকা জানেন না। সবচেয়ে উল্লেখযোগ্য হলো বউ ঝগড়া করে না। বারিনবাবু অনেকবার ঝগড়ার আবহাওয়া তৈরি করেছেন, কিন্তু দারুণ দক্ষতায় সেটা সামলেছেন মল্লিকা। বারিনবাবু মাঝে মাঝে ভাবেন তিনি কি অসম্ভব ভাগ্যবান। তার বন্ধুদের মধ্যে অনেকেই কমপ্লেন করে তাদের বউকে নিয়ে, অসন্তোষ প্রকাশ করে তাদের বিবাহিত জীবন নিয়ে। তাদের কথা শোনেন আর বারিনবাবু মুচকি হাসেন, কিছু বলেন না, পাছে নজর লেগে যায়। দিন ভালোই কাটছিল। একদিন হঠাৎ বারিনবাবু চেয়ারে উঠে উপরের তাক থেকে একটা ভারী জিনিস পাড়তে গিয়ে নিজেকে সামলাতে পারলেন না, উল্টে পড়ে গেলেন। মল্লিকা চেয়ার ধরে দাঁড়িয়েছিলেন, আর তিনিও আঘাত পেলেন। বারিনবাবু সাথে সাথে স্ত্রীকে খাটে বসিয়ে ভালো করে দেখতে লাগলেন চোট লেগেছে কিনা। মল্লিকা বারবার বললেন তার কিচ্ছু হয়নি, কিন্তু বারিনবাবু নাছোড় বাঁধা। চোটের চিহ্ন সে ভেবে না পেয়ে বারিনবাবু মল্লিকার চুল ফাঁক করে দেখতে লাগলেন, আর তখনই ঘটে গেল সেই ঘটনা। মল্লিকা উঠে দাঁড়িয়ে সপাটে একটা চড় কষালেন বারিনবাবুর গালে। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেলেন বারিনবাবু। এতটাই ঘাবড়ালেন যে মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। মল্লিকা কিন্তু চড় মারার পর নির্বিকার। অফিস যাবার সময় হয়েছে। আজ বুধবার। উঠে গিয়ে আলমারি থেকে ফর্মাল জামা আর প্যান্ট বের করে খাটে রাখলেন। বারিনবাবু একটা ঢোক গিলে জিজ্ঞাসা করলেন, তুমি হঠাৎ আমায় মারলে কেন? মল্লিকা নিরুত্তাপভাবে উত্তর দিল, ওটা আত্মরক্ষা। বারিনবাবু কাতরভাবে বললেন, কিন্তু আমি তো তোমায় আক্রমণ করিনি, তাহলে কিসের আত্মরক্ষা? মল্লিকা জানালো সে বুঝতে পারেনি, আর হবে না। বারিনবাবুর মন খচখচ করতে লাগলো। এটা কি করে সম্ভব? আজ তার বিকেলে আবার দিল্লি যাওয়া। ভাবলেন স্ত্রীকে নিয়েই যাবেন। হয়তো দীর্ঘদিন বাড়িতে বন্দি থেকে কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে। পরদিন মল্লিকাকে নিয়ে বারিনবাবু সারা দিল্লি শহর ঘুরলেন।
আজ তিনি মহা খুশি। মল্লিকা একদম স্বাভাবিক। সেদিন যে কি হয়েছিল কে জানে। আজ আবার সেই ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে। বিকেলে ফেরার ট্রেন। মল্লিকাকে বাইরে বসিয়ে ল্যাবে ঢুকলেন বারিনবাবু। নাইডুকে খোঁজ করতে জানলেন যে নাইডু ইস্তফা দিয়ে চলে গেছে। তিনি যেন প্রফেসর শর্মাকে যোগাযোগ করেন। শর্মাকে বারিনবাবু আগেই চিনতেন। তার সাথে দেখা করে দুই একটা কথা বলে নাইডুর কথা পারলেন। শর্মা মুখটা এগিয়ে নিচু স্বরে বললেন, আর বলবেন না মশাই, নাইডুকে হ্যাক করা হয়েছে, ব্যাপারটা টপ সিক্রেট। বারিনবাবু অবাক হয়ে বললেন, কেন? শর্মা একটু এদিক ওদিক দেখলেন। আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন হিউম্যান রোবট তৈরি করেছিলাম। আপনি দেখে বুঝতে পারবেন না সে মানুষ না রোবট। সে আপনার বিহেভিয়ার অবজার্ভ করে আপনার চাহিদা মেটাবে। তাকে কিচ্ছু বলতেও হবে না। তাকে প্রশ্ন করলে সে নিজেই নিজের মধ্যে ইনবিল্ট সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে জবাব দেবে। বারিনবাবুর বুক ঢিপ ঢিপ করতে শুরু করছে। শর্মা বলে চললেন, শুধু ওকে আত্মরক্ষার ব্যাপারটা শেখানো বাকি ছিল। ওর চুলটার নিচে ম্যাক্সিমাম চিপগুলো আছে, সেখানে চাপ পড়লে ও একটু উল্টো পাল্টা বিহেভ করতে শুরু করত। বারিনবাবু অস্ফুট স্বরে বললেন, মল্লিকা? শর্মা বেশ অবাক হয়ে বললেন, এক্স্যাক্টলি মল্লিকা। আপনি কি করে জানলেন? বারিনবাবু বললেন, নাইডু বলেছেন। শর্মা রেগে বললেন, ও আপনাকেও বলেছে? আরে মশাই সবাইকে বলে বেরিয়েছে, যে কারণে চাকরিটা গেল। এদের মধ্যেই কেউ একটা মল্লিকাকে নিয়ে ভেগেছে। বারিনবাবুর মাথা ঝিঝি করছে। কপালের দুদিকে হাত এসে এক বেয়ারা খবর দিল, মল্লিকা ফিরে এসেছে। দিয়ে বসে রইলেন। এমন সময় বাইরে একটা শোরগোল শোনা গেল। শর্মাকে বাইরে বেঞ্চে কেউ তাকে বসিয়ে রেখে গেছে। শর্মা দৌড়ে বাইরে এসে দেখলেন সত্যি মল্লিকা বসে। তক্ষুনি অর্ডার করলেন মল্লিকার মাথার সার্কিট আপাতত খুলে ফেলতে, আর লোকেশন ট্র্যাক করার চিপটা আগে ইনস্টল করতে। ওটা বাকি থেকে গেছিল। পুরো কাজ না শেষ করে যেন তাকে পাওয়ার অন না করা হয়। সোলার সেল থাকার জন্য সূর্যের আলোয় চার্জ করে নেয় নিজেকে, আর তাই আলাদা করে চার্জ করার প্রয়োজন হয় না। বারিনবাবু দরজা খামচে দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে মল্লিকাকে শোয়ানো হলো, আর তারপর চুলের ভেতরে প্রায় অদৃশ্য স্ক্রু খুলে তার মাথাটা ঢাকনার মতো খুলে ফেলা হলো। বারিনবাবু দেখলেন তার মধ্যে অজস্র জটিল সার্কিট আর চিপ, যেগুলো তিনি সরবরাহ করেছেন। গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।